গাড়িটা কিছুটা দূরে আসার পর হঠাৎ আরভানের চোখ পড়ল পাশের সিটে পড়ে থাকা আয়াতের নোটবুকের ওপর। মেয়েটাকে নিয়ে সে কি করবে ভেবে পায় না। মেয়েটার জেদ আর অভিমান দুটোই যেন আকাশ ছোঁয়া। একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি ঘুরিয়ে সে আবারও কলেজের দিকে রওনা হলো। কিন্তু ক্যাম্পাসে আসতেই আরভানের চোয়াল শক্ত হয়ে গেল। ক্যাফেটেরিয়ার কোণে অ্যালানের সাথে গভীর আলাপে মগ্ন আয়াত। মুহূর্তেই আরভানের মাথায় যেন রক্ত উঠে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল। অ্যালান আরভানকে আসতে দেখে অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ালো। এবি, প্লিজ কুল ডাউন। আমরা জাস্ট একটা নর্মাল কনভারসেশন করছিলাম। আরভান তার কথার ভ্রুক্ষেপ করল না। সে সোজা আয়াতের হাত শক্ত করে ধরে এক প্রকার টানতে টানতে পার্কিং লটের দিকে নিয়ে গেল। ব্যথায় কুঁচকে গিয়ে আয়াত চিৎকার করে উঠল, সমস্যা কি আপনার? মানুষের সাথে ব্যবহার করার ন্যূনতম ভদ্রতা কি আপনি জানেন না? হাত ছাড়ুন আমার। আয়াতকে গাড়ির সাথে এক প্রকার চেপে ধরে দাঁড় করিয়ে আরভান দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, এই মেয়ে, তোমার সমস্যা কি? কথা কি কানে যায় না? আমাকে নিয়ে তোমার এত কৌতূহল কেন? এখানে পড়াশোনা করতে এসেছো, পড়াশোনা করো। নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। আমার ব্যক্তিগত ব্যাপারে খুঁড়ে খুঁড়ে জেনে তোমার কোনো লাভ হবে না। আমি তোমার জীবনের কেউ না, বুঝেছো তুমি? আমি স্রেফ একটা অতীত যা তোমার ভুলে যাওয়া উচিত। তোমাকে শতবার বারণ করেছি অ্যালানের সাথে কথা বলবে না। তবুও তুমি আমার নিষেধ অমান্য করে একই কাজ করেছো। কি প্রমাণ করতে চাইছো তুমি? আনসার মি। আয়াত ব্যথায় নীল হয়ে আরভানের আগুনের মতো তপ্ত চোখের দিকে তাকিয়ে বলল, বর্তমানে সামনে দাঁড়িয়ে অধিকার দেখিয়ে কথা বলছেন, অথচ মুখে বলছেন আমি আপনার জীবনের স্রেফ একটা অতীত। যদি অতিথি হন, তবে অতীতের মতো বিস্মৃতির অতলে হারিয়ে যান না কেন? কেন বারবার আমার সামনে এসে দাঁড়ান? কেন ছায়ার মতো আমার উপর আধিপত্য বিস্তার করতে চান? আয়াত রাগে কাঁপতে কাঁপতে আবারও বলল, আপনি আসলে ভয় পাচ্ছেন, তাই না? ভয় পাচ্ছেন কারণ আপনার আসল রূপ বের হয়ে আসবে। আমি সব জেনে যাব যে আপনি একজন সস্তা চরিত্রহীন লোক। আপনি বাইরে নিজেকে খুব পবিত্র আর নীতিবান দেখান, অথচ তলে তলে না জানি কত মেয়ের সাথে কি কি করেছেন তা লুকাতে চাচ্ছেন। আর এই জন্যই কি আমাকে জোর করে নিজের বাড়িতে রেখেছেন? আমাকে ভোগ করার পর যখন নতুন শরীরের নেশা চড়বে, তখন আমাকে ছুঁড়ে ফেলবেন, তাই না? আয়াতের কথা শেষ হতেই আরভানের চোখের মণি স্থির হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে কপালের নীল শিরাগুলো ক্রোধে দৃশ্যমান হয়ে উঠল। এমন জঘন্য অপবাদ শুনে আরভান যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে সজোরে আয়াতের দু গাল চেপে ধরল। তার হাতের আঙুলগুলো আয়াতের নরম গালে ডেবে গেল। হাতের চাপে পিষ্ট হয়ে ব্যথায় আয়াত চোখ খিচে বন্ধ করে ফেলল। আরবান হিসহিস করে বলল, আর একবার যদি এমন নোংরা অপবাদ দাও, তবে আমি আমার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো আয়াত। আরবান চৌধুরী, জীবনে কোনোদিন কোনো মেয়ে ছিল না। তোমাকে ছাড়া সে আজ পর্যন্ত কোনো পরনারীকে স্পর্শ করেনি। ডোন্ট ইউ ডেয়ার টু কোশ্চেন মাই ক্যারেক্টার। যদি আমার চরিত্র এতটাই খারাপ হতো, তবে আজ তুমি এখানে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে কথা বলার সুযোগ পেতে না। এই কয়দিনে আমার লালসার চিহ্ন তোমার শরীরের প্রতিটি ইঞ্চিতে থাকতো। তোমাকে আমি পশু পাখির মতো নিগড়ে নিতাম। কিন্তু আমি তোমাকে আগলে রেখেছি। সেটা কি তোমার এই ক্ষুদ্র মস্তিষ্কে ঢোকে না? ব্যথায় আয়াতের চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা পানি গড়িয়ে আরভানের হাতে পড়ল। পানির সেই উষ্ণতা স্পর্শ করতেই আরভানের হাতের বাঁধন যেন মুহূর্তেই নিস্তেজ হয়ে গেল। সে আলগা করে দিল তার হাতের মুঠো। আয়াত নিজেকে সরিয়ে নিয়ে তেতে উঠে বলল, আপনি আসলে একজন অমানুষ। শুধু গায়ের জোর আর পেশিশক্তি প্রদর্শন করা ছাড়া আপনার আর কোনো ক্ষমতা নেই। আপনার ভেতরে কোনো আত্মা নেই, শুধু আছে একরাশ নিষ্ঠুরতা। আয়াত নিজের ক্ষোভ ঝাড়তে থাকলেও হঠাৎ আরভান গাড়ির পাশ ঘেঁষে মাটিতে বসে পড়ল। আরভানের এমন আকস্মিক অবনতি দেখে আয়াত হকচকিয়ে গেল। আরভান জোরে জোরে হাঁপাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কিন্তু তার অসহ্য যন্ত্রণাকাতর মুখভঙ্গি দেখে এখন আয়াতের মনে বিন্দুমাত্র মায়া কাজ করছে না। সে রাগের মাথায় বলল, এখন আবার এখানে বসে নাটক করছেন?
এই নাটকগুলো কি আগে থেকে মুখস্থ করা? নিজেকে অসহায় দেখিয়ে এখন সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন? আপনার এই অভিনয় আমি আর গলছি না, মিস্টার আরভান। তার তীক্ষ্ণ কথার মাঝেই আরভান টলতে টলতে কোনোমতে উঠে দাঁড়ালো। আয়াতের দিকে শেষবারের মতো এক নজর তাকিয়ে দেখল না সে। পাশ কাটিয়ে টলমল পায়ে গড়িয়ে গিয়ে বসলো এবং কোনো বাক্য ব্যয় না করে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। যেন হঠাৎ আসা কোনো ঝোড়ো হাওয়া সব লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেল। আয়াত দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে সেই জনশূন্য পার্কিং লটে দাঁড়িয়ে রইল। কলেজের প্রতি সব আগ্রহ যেন কর্পূরের মতো উবে গেছে। তার মনের ভেতর এখন কেবল একটিই সুর বাজছে, মুক্তি। এই বিভীষিকাময় অনিশ্চয়তা থেকে সে নিষ্কৃতি চায়। সে ঠিক করে নিয়েছে আর এই দেশে ওই লোকটার ছত্রছায়ায় সে এক মুহূর্তও থাকবে না। নিজেকে সামলে নিয়ে গেটের দিকে এগোতেই একটি গাড়ি তার সামনে এসে থামল। কাঁচ নামিয়ে ফারহান উৎকণ্ঠা নিয়ে বলল, আয়াত, প্লিজ গাড়িতে উঠে বসো, বাইরে আবহাওয়া ভালো না। রাগে আর অভিমানে কাঁপতে থাকা আয়াত তিক্ত স্বরে বলল, আমি আপনার গাড়িতে উঠবো না ফারহান ভাইয়া, কারণ আমি জানি আপনার এই নোংরা বন্ধুই আপনাকে আমার কাছে পাঠিয়েছে। আপনি নিজে থেকে আসেননি। ফারহান একটা ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, আয়াত, জীবনের সবটা জেদ দিয়ে চলে না। আমি তোমার একজন বড় ভাই হয়ে বলছি, অন্তত বর্তমান পরিস্থিতিটা বোঝো। আসো। আয়াত ফারহানের দিকে আকুতিমাখা চোখে তাকিয়ে বলল, ভাইয়া, যদি সত্যিই আমাকে ছোট বোন মনে করেন তবে দয়া করে আমাকে সাহায্য করুন। আমাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করুন। আমি আর এখানে থাকতে পারছি না। এই দম বন্ধ করা জীবন আমাকে মেরে ফেলছে। ফারহান অবাক হয়ে আয়াতের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর নিচু স্বরে বলল, এসব কি বলছো আয়াত? তুমি পড়াশোনা করছো, সামনে লয়ার হবে, সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। তুমি কি জানো আরবান কিছুদিন আগেও তোমার নামে কোম্পানির বিশাল পার্সেন্টেজ শেয়ার করেছে? ও চায় ভবিষ্যতে তোমার নিজস্ব একটা পরিচয় থাকুক, যাতে জীবনে কখনো তোমাকে কারো মুখোপেক্ষী হতে না হয়। আয়াত এবার ক্ষিপ্ত হয়ে উঠল। আমি কি চেয়েছি আপনার বন্ধুর ওই করুণার শেয়ার? সে কি নিজেকে খুব বড় দয়ালু মনে করে? টাকার পাহাড় দিয়ে কি সব ক্ষত ঢাকা যায়? দয়া করে আমাকে ওর গুণগান শোনাবেন না। ফারহান হঠাৎ চুপ হয়ে গেল। আয়াতের চোখের টলটলে জল দেখে সে আর কথা বাড়াল না। ফারহান এক প্রকার জোর করেই আয়াতকে বাড়ির সামনে পৌঁছে দিয়ে পুনরায় আরভানের সন্ধানে বেরিয়ে গেল। আজকে আয়াত বাড়ির ভেতরে ঢুকল না। কয়েক সেকেন্ড নির্নিমেষ চোখ বিশাল অট্টালিকাটার দিকে তাকিয়ে রইল। আকস্মিক আকাশ চিরে মুষলধারে বৃষ্টি নামল। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন আয়াতের তপ্ত হৃদয়ে আঘাত হানছে। সে তো জানে ওই মানুষটা তাকে স্ত্রী হিসেবে কোনোদিন স্বীকৃতি দেয়নি। তবুও আজ যখন আরবান নিজ মুখে বলল, আমি তোমার জীবনের কেউ না, তখন এই তুচ্ছ শব্দটুকু কেন বুলেটের মতো কলিজায় বিঁধছে। জ্ঞান হওয়ার পর থেকে যে নামটা তার অস্তিত্বের সাথে মিশেছিল, আজ আজ সেই নামের মালিক তাকে স্রেফ এক টুকরো অতীত বানিয়ে অবজ্ঞায় ফেলে দিল। আয়াতের পা বিপরীত দিকে ঘুরে গেল। যখন এই বাড়ির মালিক তার কেউই হয় না, তাহলে এই বাড়িতে তার থাকার কোনো অধিকার নেই। সে বাড়ির উল্টো পথে হাঁটতে শুরু করলো। গন্তব্যহীন, উদ্দেশ্যহীন সেই পথ চলা। তার চোখের নোনা জল বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে যেতে শুরু করলো। বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো যেন আয়াতের মনের আগুন নেভাতে ব্যর্থ হয়ে তার চোখের জলকে আড়াল করতে ব্যস্ত হয়ে পড়েছে। সম্ভবত এই জন্যই লোকে বলে, বৃষ্টির পানি চোখের পানির সবচেয়ে বড় গোপন সঙ্গী। কারণ আকাশ যখন কাঁদে তখন মানুষের চোখের জলকে কেউ আলাদা করে চিনতে পারে না। শুরু হওয়া সেই বৃষ্টি সন্ধ্যায়ও আর থামার নাম নেই। আকাশ যেন আজ কোনো এক পুরনো শোকের গল্প শোনাতে বসেছে। অবিরাম জলধারা মেলবোর্নের রাজপথগুলোকে ক্রমশ নির্জন করে তুলেছে। সন্ধ্যার দিকে আরবান বাড়ি ফিরে এলো। তার চোখ মুখ অসম্ভব ফ্যাকাশে, শরীরের প্রতিটি শিরায় এক প্রবল দুর্বলতা আর যন্ত্রণার ছাপ। প্রতিটি পদক্ষেপে তার ভারসাম্য টলছে, কিন্তু দৃষ্টিতে ছিল তীব্র অনুসন্ধান। বাড়িটা আজকের যেন অন্য দিনের চেয়েও বেশি নিস্তব্ধ।
সেই নিস্তব্ধতা যেন আরবানের বুকের ভেতর এক অজানা শঙ্কার জন্ম দিল। সে এক মুহূর্ত দেরি না করে সোজা আয়াতের রুমের দিকে ছুটে গেল। কিন্তু পুরো রুম ফাঁকা, বারান্দা, ওয়াশরুম, কোথাও কেউ নেই। আরবানের কপালে দুশ্চিন্তার ভাঁজগুলো গম্ভীর হতে শুরু করল। এক অদ্ভুত হাহাকার নিয়ে সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু আয়াতের কোনো চিহ্ন নেই। শেষে সিসি ক্যামেরা চেক করতেই তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। আয়াত গাড়ি থেকে নেমে ভেতরে না ঢুকে উল্টো পথে বৃষ্টিতে ভিজতে ভিজতে গন্তব্যহীনভাবে হেঁটে চলে যাচ্ছে। আরবানের ভেতরে তখন প্রচন্ড রাগ আর আশঙ্কার এক সংমিশ্রণ তৈরি হলো। আজ যদি এই মেয়েকে সে সামনে পায়, তবে বোধহয় চড়িয়ে গাল লাল করে দেবে। সবসময় এই অতিরিক্ত জেদ আর অবুঝপনা তাকে পাগল করে ছাড়ে। নিজেকে সামলাতে না পেরে সে আবারও বৃষ্টির সেই তোড় মাথায় নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। আয়াতের ফোন সুইচড অফ, তাই লোকেশন ট্র্যাক করাও সম্ভব হচ্ছে না। পুরো রাস্তা অলিগলি খুঁজতে খুঁজতে সে অনেকটা দূরে চলে এলো। হঠাৎ রাস্তার মোড়ে একটা দোকানের শেডের নিচে কয়েকটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলো সে। তাদের হাতে অ্যালকোহল, চোখে মুখে নেশার ঘোর। আরবান তাদের পাশ কাটিয়ে যেতেই কানে ভেসে এলো একটি জঘন্য মন্তব্য। তাদের মধ্যে একজন বিশ্রীভাবে হেসে বলে উঠল, আজকের মালটা কিন্তু সেই ছিল। কি তেজ! এমন কড়া জিনিস এর আগে আর একটাও হজম করিনি। কথাটা শোনা মাত্র আরবানের ধমনীতে রক্ত টগবগ করে ফুটতে শুরু করলো। তার মনে হলো কেউ যেন তার কলিজায় গরম সীসা ঢেলে দিয়েছে। তার মনে এক মুহূর্তের জন্য শঙ্কা জাগল, তবে কি আয়াত এদের পাল্লায় পড়ল? সে নিজেকে আর আটকে রাখতে পারল না। সোজা গিয়ে লোকটার সামনে দাঁড়ালো, বজ্রকঠিন স্বরে গর্জে উঠল, সত্যি কথা বলবি? কোনো বাঙালি মেয়েকে কি তোরা এখানে হেনস্থা করেছিস? উত্তর দে, নইলে আজ তোদের একজনকেও অক্ষত অবস্থায় ফিরতে দেব না। ছেলেগুলো প্রথমে থতমত খেলেও পরক্ষণে আরবানের ভেজা আর বিপর্যস্ত রূপ দেখে একসাথে বিশ্রীভাবে হেসে উঠল। একজন বিদ্রূপ করে বলল, "You mean that pretty girl? Oh bro, you are late. We didn't just touch her. We tasted her. Her kisses were so sweet and we just..." fa- বাক্যটা শেষ করার সুযোগ আর সে পেল না। শব্দটি উচ্চারণ করার সাথে সাথেই আরবানের ভেতরের সুপ্ত আগ্নেয়গিরিটা বিস্ফোরিত হলো। সে নিজেকে ধরে রাখতে পারল না। আরবান তখন এক উন্মাদ দানবে পরিণত হলো। পাশ থেকে একটা লোহার রড তুলে নিয়ে সে ছেলেগুলোকে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে পেটাতে শুরু করলো। তার প্রতিটি আঘাতের সাথে সাথে সে নিজের ভেতরের সবটুকু আক্রোশ ঝাড়ছিল। উন্মাদের মতো বিলাপ করতে করতে সে মারছিল আর বলছিল, ইউ বাস্টার্ড! আমার আয়াতকে স্পর্শ করার সাহস কোত্থেকে পেলি তোরা? কোথায় আমার আয়াত? কথা বল! ব্লাডি বিচ! আরবানের পাশে রাখা একটি অ্যালকোহলের বোতল ভেঙে তার ধারালো অংশ একজনের গলায় চেপে ধরল। আরবানের এমন রুদ্র মূর্তি দেখে ছেলেগুলো প্রাণ ভয়ে কেঁদে উঠল। আরবানের চোখ দিয়ে তখন যেন জ্বলন্ত আগ্নেয়গিরির লাভা ঝরছে। ভয়ে কুঁকড়ে গিয়ে একজন আর্তনাদ করে উঠল, ব্রো প্লিজ থামুন, আমরা মজা করে বলছি। মাল বলতে আমরা কোনো মেয়ের কথা বলিনি, সত্যি বলছি। আমরা এই নতুন ব্র্যান্ডের অ্যালকোহলটার কথা বলছিলাম। এটা একদম নতুন আর কড়া। ওটা নিয়েই কথা বলছিলাম। কোনো মেয়েকে আমরা টাচ করিনি। হ্যাঁ, একটা বাঙালি মেয়েকে ওই উল্টো দিকের গলি দিয়ে যেতে দেখেছি। আমরা কিছু করিনি ব্রো, প্লিজ মারবেন না। আরবানের হাত থেকে ভাঙা বোতলটা খসে পড়ল। বড় একটা শ্বাস নিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করলো। নিজের বিজনেস কার্ড আর বেশ কিছু ডলার তাদের দিকে ছুড়ে দিয়ে শীতল গলায় বলল, চিকিৎসা করার জন্য রেখে দাও, আরো প্রয়োজন হলে এই ঠিকানায় যোগাযোগ করো। ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত। ছেলেগুলো হতভম্ব হয়ে কার্ডটার দিকে তাকিয়ে রইল। কি অদ্ভুত মানুষ! কয়েক মিনিট আগে যে উন্মাদ মতন পেটালো, সেই আবার চিকিৎসার খরচ দিচ্ছে। আরবান তখন পাগলের মতো হন্যে হয়ে গলিটার দিকে দৌড়াতে শুরু করলো। আজ প্রথমবার সে নিজেকে কোনো এক বড় উন্মাদ বলে মনে করছিল। এই কয়েকদিনের ব্যবধানে এই জেদি মেয়েটা যে তার জীবনের প্রতিটি নিঃশ্বাসের সাথে কতটা বিষাক্তভাবে জড়িয়ে গেছে তা আজ এই বিচ্ছেদের আতঙ্কে সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। হঠাৎ তার চোখ পড়ল একটা পরিত্যক্ত বাড়ির বারান্দার পাশে।
যেখানে একটা ওড়নার অংশ দেখা যাচ্ছে। আরবান বুক ভরা হাহাকার নিয়ে ধীর পায়ে সেদিকে এগোতেই দেখল সেখানে গুটিসুটি মেরে বসে আছে আয়াত। বৃষ্টিতে ভিজে একদম জুবুথুবু অবস্থা, থেমে থেমে কাঁপছে। আরবান নিজেকে আর ধরে রাখতে পারল না। ছুটে গিয়ে আয়াতকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নিল। আরবানের নিজের শরীরও তখন অজানা আশঙ্কায় কাঁপছে। আয়াতের গা আগুনের মতো গরম হয়ে আছে। জ্বরের তীব্রতায় সে প্রায় অচেতন, শুধু গোড়ের মাঝে প্রলাপ বকছে। শীতলতার মাঝে কারো উষ্ণ পরশ পেয়ে আয়াত পিট পিট করে চোখ মেলল। আবছা দৃষ্টিতে আরবানকে দেখে সে তার দুর্বল শরীর দিয়ে ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। ভাঙা গলায় বলল, আ আপনি আমাকে ছোবেন না। আমি আপনাকে ঘৃণা করি। আপনি তো বলেছিলেন আমি আপনার কেউ না। আপনার জীবনে আমার কোনো অধিকার নেই। তবে কেন এসেছেন? আরবান আয়াতের কপালে গালে কয়েকটা উন্মাদের মতো চুমুকে পাগলের মতো বলতে লাগলো, ভুল করেছি, ভীষণ বড় ভুল করেছি। আই এম সরি আয়াত। রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি বুঝতে পারিনি তুমি আমার জন্য কতটা অপরিহার্য। আমি তোমায় ছাড়া অসম্পূর্ণ আয়াত। আয়াত ঘোরের মাঝেই জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, তাহলে এখন বলুন আমি আপনার কে? আরবান আয়াতকে এক ঝটকায় পাঁজাকোলা করে কোলে তুলে নিল। ঝিরিঝিরি বৃষ্টির মাঝে সে আয়াতের কপালে কপাল ঠেকিয়ে তপ্ত নিঃশ্বাসে বলল, ইউ আর মাইন। আমার দুনিয়া তুমি। তুমি আমার বেঁচে থাকার কারণ আয়াত। তোমাকে ছাড়া এই আরবান চৌধুরী কেবল একটা প্রাণহীন কাঠামো মাত্র। আয়াতের দুর্বল শরীরে আর কোনো তর্ক করার শক্তি ছিল না। আরভানের কথাগুলো তার কানে ঢুকলেও অসুস্থ মস্তিষ্কে তার অর্থ পৌঁছালো কিনা বোঝা গেল না। সে শুধু আরভানের কাঁধে মাথা রেখে ধীরে ধীরে চোখ বুজে নিল। আরভানের প্রশস্ত বুকটাই যেন আজ তার সব যন্ত্রণার শেষ আশ্রয়স্থল। আরভান তাকে বুকের সাথে আরো মিশিয়ে নিয়ে দ্রুত বাড়ির দিকে পা বাড়ালো। বাইরে তখন প্রকৃতির তাণ্ডবলীলা চলছে, আর ঘরের ভেতরে চলছে এক নিস্তব্ধ যন্ত্রণার লড়াই। জানালার কাছে বৃষ্টির প্রতিটি আঘাত যেন আয়াতের তপ্ত শরীরে তীরের মতো বিঁধছে। টানা বৃষ্টিতে ভেজার কারণে আয়াতের শরীর একদম নেতিয়ে পড়েছে। জ্বরের ঘোরে সে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আরবান তাকে মোটা কম্বলে মুড়িয়ে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে রেখেছে, যেন এই উষ্ণতাটুকু দিয়ে সে বাইরের সবটুকু শীতলতা কেড়ে নিতে চায়। পাশে টেবিলের ওপর সুপের খালি বাটি আর খোলা ওষুধের পাতাগুলো অবহেলায় পড়ে আছে। আয়াতকে নিয়ে আসার পর থেকে আরবান এক মুহূর্তের জন্যও স্থির হতে পারেনি। আয়াতের গায়ের ভেজা কাপড়গুলো এখনো পাল্টানো হয়নি। ডেইজিকে বারবার ফোন করেও লাভ হয়নি। এই দুর্যোগের রাতে মেলবোর্নের রাস্তাঘাট প্রায় অচল হয়ে যাওয়ায় সে আসতে পারছে না। আরবান আয়াতের কপালে মুখ ঠেকিয়ে খুব নিচু স্বরে ডাকলো, আয়াত, শুনতে পাচ্ছ আয়াত? আয়াত পিটপিট করে চোখ মেলল, কিন্তু মাথা সোজা করার মতো বিন্দুমাত্র শক্তি আজ তার শরীরে অবশিষ্ট নেই। সে কেবল অস্ফুট স্বরে একটা শব্দ করে আবার আরবানের প্রশস্ত বুকের উষ্ণতায় মুখ বুজে রইল। আরবান আয়াতের কপালে জলপট্টিটা পাল্টে দিয়ে খুব শান্ত অথচ গভীর স্বরে বলল, আয়াত, তুমি কি একটু কষ্ট করে নিজের ড্রেসটা পাল্টাতে পারবে? এই ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা বসে গিয়ে নিউমোনিয়া হয়ে যাবে। একটু লক্ষ্মী মেয়ের মতো চেষ্টা করো না। আরবান উঠে গিয়ে আলমারির থেকে নিজের একটা ঢিলেঢালা সাদা টি-শার্ট আর ট্রাউজার বের করে আনলো। আয়াতের জন্য এগুলো বড় হলেও এই অবস্থায় আরামদায়ক হবে। সে পোশাকগুলো আয়াতের পাশে রেখে দিয়ে বলল, আমি ওদিকে ফিরে দাঁড়াচ্ছি। তুমি একটু কষ্ট করে পড়ে নাও, কোনো অসুবিধা হলে আমায় ডেকো। আরবান আয়াতের দিকে মুখ ফিরিয়ে দেয়ালের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার পুরুষালী হাত দুটো মুষ্টিবদ্ধ, চোয়াল শক্ত। সে নিজের ভেতরকার সবটুকু অস্থিরতা আর আদিম পুরুষালী সত্তাকে কোনোমতে সংযত করে দাঁড়িয়ে রইল। তার ভেতরের সুপ্ত পুরুষটা বারবার জেগে উঠতে চাইলেও সে জানে এই মুহূর্তে আয়াত কতটা অসহায়, আর তার এই অসহায়ত্বের উপর অধিকার খাটানো কোনো পৌরুষত্ব নয়, বরং কাপুরুষতা। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও আয়াতের কোনো সাড়াশব্দ পাওয়া গেল না।
আরবান আর ধৈর্য ধরে রাখতে না পেরে পেছনে ফিরে তাকাতেই তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। আয়াত টি-শার্টটা পুরোপুরি পরতে পারেনি। অর্ধেকটা গায়ে গলিয়ে সে ক্লান্তিতে সোফাতেই এলিয়ে পড়েছে। টি-শার্টটা কুঁচকে পেটের কাছে জমে থাকায় তার দুগ্ধশুভ্র উন্মুক্ত কোমর আর পিঠের কিছুটা অংশ দৃশ্যমান। আরবানের দৃষ্টি মুহূর্তেই গভীর আর তৃষ্ণার্ত হয়ে এলো। সেই ফর্সা নমনীয় শরীরে বৃষ্টির শীতলতা আর জ্বরের আগুনের মতো তাপ মিলেমিশে এক অদ্ভুত সম্মোহন তৈরি করেছে। তার হাত দুটো অবাধ্য হয়ে আয়াতের কোমরের দিকে এগোতে গিয়েও থমকে গেল। সে নিজের চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলল। না, আজ নয়, আজ সে কেবলই একজন নিঃস্বার্থ সেবক। খুব সন্তর্পণে সে আয়াতের টি-শার্টটা টেনে ঠিক করে দিল এবং তাকে সাবধানে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে কম্বলটা গলার কাছে টেনে দিল। আয়াতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে ডাকলো, আয়াত, আমার কথা কি শুনতে পাচ্ছ? হুম। ক্ষীণ শব্দটুকু উচ্চারণ করতে না করতেই আয়াত ধড়ফড় করে উঠে বিছানা থেকে নামার চেষ্টা করল, কিন্তু দুর্বল শরীর তাকে সঙ্গ দিল না। আকস্মিক এই ঘটনায় আরবান চমকে গিয়ে তাকে শক্ত করে ধরতেই আয়াত গলগল করে বমি করে দিল। পুরোটা আরবানের গায়ের ওপর। আরবানের বুক আর শার্ট ভিজে একাকার। বমি শেষ হতে না হতেই আয়াত তাসের ঘরের মতো আরবানের হাতের ওপর নেতিয়ে পড়ল, যেন কোনো প্রাণহীন নিথর দেহ। আরবান আঁতকে উঠল। সে আয়াতের গালে হালকা চড় দিয়ে উন্মাদ হয়ে ডাকতে শুরু করলো, এই আয়াত, আয়াত, কথা বলো, এভাবে প্লিজ থমকে থেকো না, আমার দিকে তাকাও। কিন্তু আয়াতের কোনো সাড়া নেই। সে নিথর হয়ে পড়ে আছে। আরবান অস্থির হয়ে উঠল। তার হাত কাঁপছে। সে দ্রুত ডাক্তারকে ফোন করলো। ঝড়ের রাতের অজুহাতে ডাক্তার প্রথমে আসতে না চাইলেও আরবানের গলায় এমন এক করুণ হাহাকার আর খুনে মেজাজের চাপা ধমক ছিল যে ডাক্তার সাত পাঁচ না ভেবেই রাজি হতে বাধ্য হলেন। ফোন রেখে সে আয়াতের শিয়রে বসে পাগলের মতো ডাকতে লাগলো। অজানা কোনো শঙ্কায় আরবানের চোখ ভিজে উঠেছে। নিজেকে তার খুব অসহায় আর অপরাধী মনে হচ্ছে। নিজের নোংরা হয়ে যাওয়া শার্টটা একটানে খুলে ফেলে দিয়ে দ্রুত একটা টি-শার্ট গলিয়ে সে আবারও আয়াতের পাশে গিয়ে বসলো। সে আয়াতকে আবার নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আয়াতের শরীরটা একটু নড়ে উঠল। সে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। আরবান তার দুই গাল হাতের আঁজলায় ভরে নিল। তার কণ্ঠস্বর আজ কোনো এক পরাজিত সৈনিকের মতো কাঁপছে। সে প্রলাপের মতো বলতে শুরু করল, আমি বুঝতে পারিনি আয়াত, আমার সামান্য একটা রূঢ় কথায় তুমি এমন প্রাণঘাতী বোকামো করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। কেন এমনটা করলে বোকা মেয়ে? নিজেকে কষ্ট দিয়ে আমার ওপর প্রতিশোধ নিতে চাইছো? তোমাকে ভালো রাখতে আরবান নিজেকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আর তুমি কিনা সেই আরবানকেই নিঃস্ব করে চলে যেতে চাইছিলে? ঘণ্টা দুয়েক পর প্রবল বর্ষণ মাথায় নিয়ে ডাক্তার এলেন। আয়াতকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পর তার মুখমণ্ডল গম্ভীর হয়ে উঠল। তিনি থার্মোমিটারে রিডিং দেখে আরবানের দিকে তাকিয়ে আক্ষেপের গলায় বললেন, এতটা ঠান্ডা কিভাবে লাগলো মিস্টার চৌধুরী? আর কিছুক্ষণ দেরি হলে এই হাই ফিভার হয়তো নিউমোনিয়ায় দিকে টার্ন নিত। মেয়েটার কন্ডিশন খুব একটা স্টেবল নয়। আরবান কোনো উত্তর দিল না। সে পাথরের মূর্তির মতো সামনে শুয়ে থাকা ফ্যাকাশে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। তার ভেতরে তখন এক আত্মদহনের সুনামি বয়ে যাচ্ছে। ডাক্তার কিছু কড়া ডোজের ওষুধ আর ইনজেকশন দিয়ে আরবানকে কিছু প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিয়ে বিদায় নিলেন। ডাক্তার চলে যাওয়ার পরে ঘরে আবারও সেই ভারী নিস্তব্ধতা নেমে এলো। জ্বরের তীব্র তাপে আয়াতের চোখের কোনা দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আরবান খুব সন্তর্পণে নিজের আঙুল দিয়ে সেই জলটুকু মুছে দিল। কিন্তু আজ তার নিজের চোখের বাঁধও যেন ভেঙে গেছে। আয়াতের গালের ওপর ঝুঁকে পড়তেই আরবানের চোখের কোণ থেকে এক ফোঁটা জল টুপ করে আয়াতের উত্তপ্ত গালে আছড়ে পড়ল। সেই নোনতা পানির ছোঁয়ায় আয়াত ঝাপসা চোখে তাকালো। আবছা দৃষ্টিতে দেখল আরবানকে। তার সেই বজ্রকঠিন মানুষটা আজ কতটা বিধ্বস্ত।
দুর্বল হাতটা কাঁপতে কাঁপতে তুলে আরবানের গাল ছুঁতে চাইল। আরবান মুহূর্তের মধ্যেই আয়াতের সেই নরম ছোট্ট হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় পুড়ে নিয়ে নিজের গালের সাথে চেপে ধরল। তার কণ্ঠস্বর কান্নায় বুঝে এলো। সে বিড়বিড় করে বলতে লাগলো, এমন কেন করলে আয়াত? নিজেকে তো বড্ড শক্ত দেখাও, তবে তোমার ভেতরে এত দুর্বলতা কোথায় লুকিয়েছিল? এই অবুঝপনা দিয়ে কাকে শাস্তি দিতে চেয়েছিলে? আমাকে? দেখো, আমি পাগল হয়ে যাচ্ছি। প্লিজ একটা কথা বলো। এই চুপ করে থাকাটা আমি সহ্য করতে পারছি না। পাখি, আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে কষ্টে। আমি আর কখনো তোমাকে বকবো না, কখনো রাগ দেখাবো না। শুধু একবার মুখ ফুটে বলো যে তুমি ঠিক আছো। আরবানের মতো লৌহমানব আজ শিশুর মতো ডুকরে কেঁদে উঠল। আয়াতও সাথে ফুঁপিয়ে উঠল। জ্বরের ঘোরে অবুঝের মতো জড়িয়ে যাওয়া স্বরে বলল, আমি মা বাবার কাছে যাব। আমাকে তাদের কাছে দিয়ে আসুন। আমি আর সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। আয়াতের মুখে এমন বিদায়ের সুর শুনে আরবানের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আয়াতকে আরো নিবিড় ভাবে জড়িয়ে ধরে বলল, না আয়াত, এমন কথা ভুলেও মুখে এনো না। আমি আছি তো, তুমি আমার কাছেই থাকবে। আমি যতদিন বেঁচে আছি তুমি শুধু আমার হয়েই থাকবে আয়াত। আমি তোমাকে ছায়ার মতো আগলে রাখবো, প্রমিস। আয়াত কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করল, আমার শীত লাগছে, অনেক শীত করছে আরভান। আরভান আর এক মুহূর্ত দ্বিধা করল না। সে আয়াতের পাশে শুয়ে তাকে সজোরে নিজের বুকের মাঝে টেনে নিল। একটি তপ্ত কোমল নারী শরীর আজ এক ক্ষুধার্ত পুরুষের বুকের মাঝে মিশে আছে। স্বাভাবিক সময়ে হয়তো আরভানের ভেতরের আদিম পুরুষত্বা জেগে উঠত, কিন্তু আজ সেই কামনার লেশ মাত্র নেই। সে কেবল নিজের শরীরের সমস্ত উষ্ণতা দিয়ে এই অসহায় প্রাণটাকে আগলে রাখতে চাইল। আরবানের মনে হলো এই পৃথিবীতে তার সমস্ত বীরত্ব আর অহংকার আজ এই মেয়েটার এক ফোঁটা চোখের জলের কাছে পরাজিত। ধীরে ধীরে আরবানের শরীরের ওম পেয়ে আয়াতের কাঁপুনি কমে এলো। আরবানের হৃদস্পন্দনের তালে তালে আয়াত এক গভীর ঘুমের দেশে পাড়ি জমালো। আর আরভান? কিন্তু আরভান সারা রাত জেগে রইল আয়াতের নিঃশ্বাস গুনতে, যেন এক মুহূর্ত চোখ সরালেই এই মায়াটা মিলিয়ে যাবে। সকালের রক্তিম আভা জানালার পর্দা ভেদ করে পুরো রুমকে আলোকিত করে দিল। তন্দ্রাচ্ছন্ন আচ্ছন্নতায় আয়াত প্রথমে কিছু না বুঝলেও পরক্ষণে নিজেকে কারো বলিষ্ঠ এবং শক্ত বাঁধনে আবদ্ধ অনুভব করল। সে ধীর লয়ে চোখ মেলে তাকালো। স্থির হতেই দেখল সামনে আরভানের ঘুমন্ত মুখ। তার ঘন পাপড়িগুলো স্থির, কপালে অবাধ্য কয়েকগাছি চুল এসে পড়ছে। আরভানের সেই রক্তিম ঠোঁটজোড়া দেখে আয়াত ভাবল, লোকটা কি আসলেও নির্ভেজাল? কখনো কি এই ঠোঁট অন্য কোনো শিখার ছোঁয়ায় অপবিত্র হয়নি? আয়াত চারপাশে চোখ বুলিয়ে নিশ্চিত হলো এটা আরভানের নিজের রুম। কালকের রাতে আরভানের করা সেই পাগলামিগুলো আয়াতের চোখের সামনে ভেসে উঠল। আরভানের সেই পাগলামি, আর্তনাদ আর তাকে আগলে রাখার ব্যাকুলতা, কথাগুলো মনে পড়তেই আয়াতের ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। কেউ তাকে আগলে রাখার জন্য এভাবে হন্যে হয়ে দুনিয়া এক করে ফেলুক, সেও তো সব মেয়েদের মতো তেমনটাই চেয়েছিল। আয়াত আজ আর নিজেকে সংবরণ করতে পারল না। সে সন্তর্পণে নিজের হাত বাড়িয়ে দিল। আরবানের সুঠাম পুরুষালী গালে জমে থাকা খোঁচা খোঁচা দাড়িগুলো আলতো করে ছুঁয়ে দিল সে। প্রথমবার কোনো পুরুষকে এভাবে স্পর্শ করায় আয়াতের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। এক অদ্ভুত ভালো লাগার আবেশ তাকে ছুঁয়ে গেল। আঙুলগুলো গাল ছুঁয়ে ধীরে ধীরে আরবানের ওই রক্তিম ঠোঁটের কিনারায় স্পর্শ করতেই আয়াতের বুকের ভেতরটা ধক করে উঠল। পরক্ষণেই আয়াতের মনে হলো এই মায়া কি সত্যি, নাকি কেবল এক রাতের অসুস্থতার করুণা? এই মানুষটা কি পারবে আজীবন তাকে এভাবে আগলে রাখতে, নাকি রোদ উঠলেই এই ভালোবাসা বাষ্প হয়ে উড়ে যাবে? হঠাৎ আরবানের চোখ না মেলেই জড়িয়ে যাওয়া গম্ভীর স্বরে বলে উঠল, এভাবে জ্বালাতন করা বন্ধ করুন ম্যাডাম। অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে আছি। কন্ট্রোললেস হয়ে গেলে কিন্তু আমায় দোষ দিতে পারবেন না।
তখন সামলানো দায় হয়ে যাবে। আরবানের আকস্মিক এমন লাগুমছাড়া কথায় আয়াতের চোখ বড় বড় হয়ে গেল। লজ্জায় আর আড়ষ্টতায় সে মুহূর্তে কুঁকড়ে গেল। দ্রুত নিজের হাত সরিয়ে নিয়ে আরবানকে সজোরে একটা ধাক্কা দিয়ে সে বিছানা থেকে ছিটকে সরে এলো। আয়াতের এমন আকস্মিক কাণ্ডে আরবান ভড়কে গিয়ে উঠে বসলো। ভ্রু কুঁচকে কয়েক সেকেন্ড আয়াতের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করল সে। আয়াতের থমথমে মুখ দেখে আরবানের দুশ্চিন্তা বেড়ে গেল। সে আয়াতের দিকে এগিয়ে গিয়ে ব্যাকুল হয়ে বলল, কি হয়েছে আয়াত? শরীর কি আবার খারাপ লাগছে? ওকে চলো, এখনই হসপিটালে যাই। সেই কোয়াক ডাক্তারের ট্রিটমেন্টে বোধহয় কাজ হয়নি। অযোগ্য মূর্খ ডাক্তার, চলো কোনো ভালো স্পেশালিস্ট দেখাই। আয়াত নির্বিকারভাবে আরবানের মুখের দিকে তাকিয়ে রইল, যেন এই মানুষটার প্রতিটি শব্দের ভেতরে সে মিথ্যার জাল খুঁজছে। সে শীতল কণ্ঠে বলল, আপনার আর কষ্ট করে দরদ দেখানোর নাটক করতে হবে না মিস্টার চৌধুরী। দয়া করে আমাকে আমার পাসপোর্টটা ফিরিয়ে দিন। আমি আজই এখান থেকে চলে যেতে চাই। আয়াতের এমন কথা আরবানের বুকের ঠিক মাঝখানে তীরের মতো বিঁধল। কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে আরবান একটা শুষ্ক হাসি দিয়ে বলল, বোধহয় শরীর থেকে জ্বরটা সরাসরি মগজে উঠে গেছে, তাই আবোল তাবোল বকছো। আয়াত আরবানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে ধরা গলায় বলল, আমি আর পারছি না আরবান। নিজের সাথে নিজে যুদ্ধ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। আমার শরীর আর মন কোনোটারই আর ধকল সইছে না। আমাকে মুক্তি দিয়ে দিন না। আপনি তো আমাকে পছন্দ করেন না, তাহলে কেন এই অসুস্থতার সুযোগে এত ভালোবাসার নাটক? আরভান ম্লান হাসল। সে এগিয়ে এসে আয়াতের দুই হাত নিজের শক্ত মুঠোয় পুরে নিল। গভীর মায়াভরা চোখে তাকিয়ে বলল, কে বলল পছন্দ করি না? শুধু পছন্দ না আয়াত, তার চেয়েও অনেক বেশি কিছু করি। তবে সত্যি বলতে তোমার উপর আমার অনেক অভিমান ছিল। বিয়ে করে ফিরে আসার পর হঠাৎ এলিনা চৌধুরী তোমার নাম শুনলেই বিরক্ত হতে শুরু করলেন। আমি তার কাছে গেলে তিনি আমায় ঝাড়ি দিয়ে দূর দূর করে দিতেন। আমার জীবনের একমাত্র ভালোবাসার মানুষটার এই দূরত্বের জন্য আমি তোমার নামকেই দায়ী করতাম। মনে হতো তোমার নামটা এলেই বুঝি তিনি আমার থেকে দূরে সরে যান। যদিও তা আমার মনের ভুল ধারণা ছিল, তবে তোমার ওপর সেই অভিমান বেশিদিন টিকতে পারেনি আয়াত। বিশেষ করে যেদিন আমি জানতে পারলাম আমার। আরবানের অসম্পূর্ণ কথায় আয়াত ভ্রু কুঁচকে তাকিয়ে ব্যাকুল হয়ে বলল, আপনার কি? থামলেন কেন? বলুন। আরবান ম্লান হেসে বলল, কিছু না। বলেই সে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আয়াত ক্ষিপ্ত হয়ে চিৎকার করে উঠল, ৮ বছর বয়সী একটা ছোট্ট মেয়েকে বিয়ে করে ১২টা বছরের জন্য নিরুদ্দেশ হয়ে গেলেন আপনি। একবারও কি মনে পড়েনি সেই মেয়েটার কথা? অথচ আমি আপনার নামটাকে আঁকড়ে ধরে আপনাকে নিয়ে কল্পনার এক বিশাল সংসার সাজিয়েছিলাম। ৮ থেকে ২০, এই ১২টা বছরে হাজারো ঝড় বয়ে গেছে, কিন্তু আপনার নামটা আমি এক মুহূর্তের জন্যও ভুলিনি। এই নামটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে আপন কিছু ছিল। আয়াতের গলার স্বর আবেগে বুঝে আসছিল, কিন্তু সে থামল না। বুক ফেটে আসা দীর্ঘদিনের জমানো অভিযোগগুলো আজ যেন বাঁধ ভেঙে বেরোচ্ছে। আপনার সেই লম্পট কাজিন যখন দিনের পর দিন আমাকে নোংরা ইঙ্গিত দিত, নিজের লালসার শিকার বানাতে চাইতো, আমি লড়ে গেছি শুধু এই আশায় যে একদিন আপনি আসবেন, আপনি এসে আমাকে আগলে নেবেন। কেউ আমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, কেউ খারাপ কথা বলতে পারবে না, কিন্তু আপনি আসলেন না। দাদাজান, যখন আমাকে আবার দাবার ঘুঁটি বানিয়ে সেই নরকের কীটের হাতেই তুলে দিতে চাইলে, আমি স্থির করেছিলাম নিজের জীবন দিয়ে দেব। তবে সব শেষে আপনি আসলেন, আমার জীবন বাঁচল ঠিকই, কিন্তু আপনি আমার আত্মাটা মেরে ফেললেন। যার অপেক্ষায় ১২টা বছর পার করলাম, সে এসেই মুখের ওপর ডিভোর্স পেপারটা ছুড়ে দিয়ে বলল, এই বিয়েটা পুতুল খেলা, আই নিড ডিভোর্স। আয়াত আরবানের সামনে এসে দাঁড়ালো, তার দু চোখ দিয়ে অবিরত নোনা জল গড়িয়ে পড়ছে।
আপনি আমাকে মুক্তি দিতে এতটাই মরিয়া ছিলেন যে মেয়েটাকে সহ্য করতে পারেন না তাকেই ফিয়ান্সে বানিয়ে নাটক সাজালেন। নিজের জীবন থেকে সরাতে আমার চরিত্র নিয়েও প্রশ্ন তুলতে দ্বিধা করলেন না। আপনি একটা কথা ঠিকই বলেছিলেন। আমি বড্ড বোকা। না হলে এত কিছুর পরেও আপনার মতো ওই বিষাক্ত মায়াতেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়লাম। আরবান দীর্ঘশ্বাস ফেলে দেয়ালে পিঠ ঠেকিয়ে বলল, কখনো কখনো মুক্তি দেওয়াটাই পৃথিবীর সবচেয়ে কঠিনতম ভালোবাসা আয়াত। আমি যা করছি তা তোমার জন্যই করছি। কিন্তু ভাগ্যের পরিহাস দেখো, আমি তোমাকে যত দূরে ঠেলতে চেয়েছি, নিয়তি তোমাকে ততটাই আমার বুকের পাঁজরে এনে আঁচড়ে ফেলছে। আয়াত আরবানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ধরা গলায় বলল, আপনি সব কেন আমার ভালোর জন্য করতে যান? কখন আমার খারাপ করেও দেখুন। আরবান, ওটাতেই বোধহয় আমি সবচেয়ে বেশি সুখী হব। জানেন, আপনার চেহারা আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনার নামটা আমার নিঃশ্বাসে মিশেছিল। পরিবার হারানোর পর যখন দাদাজান আমাকে আশ্রয় দিলেন, তখন থেকেই আমি মানসিকভাবে নিজেকে আপনার নামে উৎসর্গ করে দিয়েছিলাম। একটা মেয়ে কতটা অন্ধ হলে এমন একজনকে ভালোবাসতে পারে যে তাকে চেনেও না? সেই আপনিই আমাকে একবার বলছেন আপনাকে ভালোবাসতে, পরক্ষণেই বলছেন দূরে থাকতে। কখনো বলছেন আমি আপনার কেউ না, আবার পরক্ষণেই অধিকার নিয়ে শাসন করছেন। আমাকে মুক্তিও দিচ্ছেন না, আবার আপনও করে নিচ্ছেন না। তাহলে কোন সম্পর্কের জোরে আমাকে নিজের কাছে আটকে রাখতে চাইছেন আপনি? আরবান এবার কোনো কথা বলল না। সে আয়াতের চোখের গভীরে জমে থাকা এক সমুদ্র বিষাদ দেখতে পেল। আয়াতের কথার পিঠে সে শুধু বিড়বিড় করল, তোমাকে চাই আয়াত, অনেক বেশি করে চাই, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। কিন্তু কিন্তু কি? কেন বারবার কথার মাঝে থেমে যান? কেন সবকিছু অস্পষ্ট? আরবান এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে এক ঝটকায় আয়াতকে ঘুরিয়ে সজোরে নিজের বুকের মাঝে পিষ্ট করে জড়িয়ে ধরল। আয়াতের কাঁধে মুখ গুজে দিয়ে তার গলার কাছে তপ্ত চামড়ায় নিজের মুখ ঘষে আরবান রুদ্ধশ্বাসে বলতে শুরু করলো, কিছু বলো না আয়াত, জাস্ট ব্রিথ উইথ মি, লেট মি ফিল ইউ ডিপলি। শুধু আমার সাথে নিঃশ্বাস নাও আয়াত, তোমাকে গভীরভাবে অনুভব করতে দাও। আয়াত আরবানের প্রশস্ত কাঁধে মুখ রেখেই ওর টি-শার্টটা খামচে ধরে ফুঁপিয়ে উঠল। কান্নার তোড়ে ওর শরীর কাঁপছে। সে অস্ফুট স্বরে বলল, শুধু আপনার রাগ আছে, আমার নেই? আমি আমি আপনাকে ঘৃণা করতে পারছি না কেন আরভান? কেন আমার মন আপনার বিরুদ্ধাচরণ করতে পারে না? আরভান আয়াতের রেশমি চুলে বিলি কেটে ফিসফিস করে বলল, তোমার সব অধিকার আছে আয়াত, শুধু দয়া বাদে সব দাও আমায়। তুমি আমায় ঘৃণা করবে, আবার পরক্ষণেই তুমি আমায় ভালোবাসবে। আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার ভাগ থাকবে। আয়াত জেদ ধরে নাক টেনে বলল, কখনো ভালোবাসবো না আপনাকে, একদম না। আরবান ম্লান হেসে বলল, না ভালোবাসাটাই হয়তো তোমার জন্য ভালো হবে আয়াত। আয়াত আবারও তেতে উঠল। আপনি আবার সেই দ্বিচারিতা শুরু করলেন? আপনি আমায় কোনোদিন বুঝবেন না। আপনি বড্ড জঘন্য। আপনি আমাকে একবারও প্রাণ ভরে চাইবেন না। আমিও আপনাকে আর চাই না। আমি আপনাকে কখনো ভালোবাসবো না। কখনো না। আরবান এবার আয়াতের কপালে একটা দীর্ঘ এবং তপ্ত চুমু এঁকে দিয়ে খুব শান্ত অথচ বেদনাসিক্ত গলায় বলল, বেশো না ভালো, শুধু সারাটা জীবন আমার হয়ে থেকো। আমি যদি কোনোদিন নাও থাকি আয়াত, তবুও তুমি কেবল আমার হয়েই থেকো। আয়াত আরবানের বুকের ধুকপুকুনি শুনতে পাচ্ছে। লোকটার কথার মানে বুঝতে না পারলেও আরবানের এই গভীর আলিঙ্গন আজ ওকে এক অদ্ভুত নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিল।